হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ থেকে আপনাদের জন্য আরেকটি নতুন উপন্যাস নিয়ে হাজির হয়েছি। আজ থেকে আপনাদেরকে পড়ে শোনাব শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা জনপ্রিয় একটি উপন্যাস চরিত্রহীন। তো বন্ধুরা, আমার সাথে থাকবেন, উপন্যাসের সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। আশা করছি আপনাদের ভালো লাগবে। পশ্চিমের একটা বড় শহরে এই সময়টায় শীত পড়ি করিতেছিল। পরমহংস রামকৃষ্ণের একে চেলা কি একটা সৎ কর্মের সাহায্যকল্পে ভিক্ষা সংগ্রহ করিতে এই শহরে আসিয়া পড়িয়াছেন। তাহারই বক্তৃতা সভায় উপেন্দ্রকে সভাপতি হইতে হইবে এবং তৎ পদমর্যাদা অনুসারে যাহা কর্তব্য তাহাও অনুষ্ঠান করিতে হইবে। এই প্রস্তাব লইয়া একদিন সকালবেলায় কলেজের ছাত্রের দল উপেন্দ্রকে ধরিয়া পড়িল। উপেন্দ্র জিজ্ঞাসা করিলেন, সৎকর্মটা কি শুনি? তাহারা কহিল, সেটা এখনও ঠিক জানা নাই। স্বামীজি বলিয়াছেন, ইহাই তিনি আহুত সভায় বিশদরূপে বুঝাইয়া বলিবেন, এবং সভার আয়োজন ও প্রয়োজন অনেকটা এই জন্যই। উপেন্দ্র আর কোনো প্রশ্ন না করিয়াই রাজি হইলেন। তার এটা অভ্যাস। বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাগুলি এতই ভালো করিয়া পাশ করিয়াছিলেন যে ছাত্রমহলে তাহার শ্রদ্ধা ও সম্মানের অবধি ছিল না, ইহা তিনি জানিতেন। তাই কাজে কর্মে আপদে বিপদে তাহারা যখনই আসিয়া পড়িয়াছে, তাহাদের আবেদন ও উপরোধকে মমতায় কোনো দিন উপেক্ষা করিয়া ফিরাইতে পারেন নাই। বিশ্ববিদ্যালয়ের সরস্বতীকে ডিঙাইয়া আদালতের লক্ষ্মীর সেবায় নিযুক্ত হইবার পরও ছেলেদের জিমন্যাস্টিকের আখড়া হইতে ফুটবল, ক্রিকেট ও ডিবেটিং ক্লাবের সেই উঁচু স্থানটিতে গিয়া পূর্বের মতো তাহাকে বসিতে হইত। কিন্তু এই জায়গাটিতে শুধু চুপ করিয়া বসিয়া থাকা যায় না, কিছু বলা আবশ্যক। একজনের দিকে চাহিয়া বলিলেন, কিছু বলা চাই তো হে। সভাপতি সেজে সভার উদ্দেশ্য সম্বন্ধে একেবারে অজ্ঞ থাকা তা আমার কাছে ভালো ঠেকে না। কি বলো তোমরা? এ তো ঠিক কথা, কিন্তু তাহাদের কাহারও কিছুই জানা ছিল না। বাহিরের প্রাঙ্গণের একধারে একটা প্রাচীন পুষ্পিত জবা বৃক্ষের তলায় এই ছেলের দলটি যখন উপেন্দ্রকে মাঝখানে লইয়া সংসারের যাবতীয় সম্ভব অসম্ভব সৎ কর্মাবলীর তালিকা করিতে ব্যস্ত হইয়া পড়িয়াছিল, তখন দিবাকরের ঘর হইতে একজন নিঃশব্দে সকলের দৃষ্টি এড়াইয়া বাহির হইয়া আসিল। উপেন্দ্র দিবাকরের মামাতো ভাই। শিশু অবস্থায় দিবাকর মাতৃপিতৃহীন হইয়া মামার বাড়িতে মানুষ হইতেছিল। বাহিরের একটি ছোট ঘরে দিনের বেলায় তাহারা লেখাপড়া এবং রাত্রে শয়ন চলিত। বয়স প্রায় 19, FA পাশ করিয়া BA পড়িতেছিল। উপেন্দ্রর দৃষ্টি এই পলাতকের উপর পড়িবা মাত্র উচ্চস্বরে ডাকিয়া উঠিলেন, সতীশ, চুপি চুপি পালিয়ে যাচ্ছিস যে, এদিকে আয়, এদিকে আয়। ধরা পড়িয়া সতীশ অপ্রতিভভাবে কাছে আসিয়া দাঁড়াইল। উপেন্দ্র জিজ্ঞাসা করিলেন, এতদিন দেখিনি যে? অপ্রতিভ ভাবটা সারিয়া লইয়া সতীশ হাসিমুখে বলিল, এতদিন এখানে ছিলাম না উপিন্দা, এলাহাবাদে কাকার কাছে গিয়েছিলাম। কথাটা ভালো করিয়া শেষ না হইতেই একজন ছাটা দাড়ি টেরি চশমাধারী যুবক চোখ টিপিয়া দাঁত বাহির করিয়া বলিয়া বসিল, মনের দুঃখে নাকি সতীশ? এন্ট্রান্স পরীক্ষায় এবারেও তাহাকে পাঠানো হয় নাই, এই সংবাদ সকলেই জানিত। তাই কথাটা এমন বেয়াড়া বিচ্ছিরি শোনাইল যে উপস্থিত সকলেই লজ্জায় মুখ নত করিয়া মনে মনে ছি ছি করিতে লাগিল। যুবকটির পরিহাস ও দাঁতের হাসি কোথাও আশ্রয় না পাইয়া তখনই মিলাইয়া গেল বটে, কিন্তু সতীশ তাহার হাসিমুখ লইয়া বলিল, ভূপতিবাবু, মন থাকলেই মনে দুঃখ হয়। পাশ করার আশাই বলুন আর ইচ্ছেই বলুন, আমার ভালো করে জ্ঞান হবার পর থেকেই ছেড়েছি। শুধু বাবা ছাড়তে পারেননি। তাই মনের দুঃখে কাউকে দেশান্তরী হতে হলে তার হওয়াই উচিত। অথচ তিনি দিব্যি অটল হয়ে তার ওকালতি করে গেলেন। কিন্তু যা বলো উপিন্দা,
এবারে তারও চোখ ফুটেছে। সকলেই হাসিয়া উঠিল। হাসির কথা ইহাতে ছিল না, কিন্তু এই ভূপতিবাবু অভদ্র পরিহাস যে সতীশকে ক্ষুণ্ণ করিতে পারে নাই, ইহাতেও সকলে অত্যন্ত তৃপ্ত বোধ করিল। উপেন্দ্র প্রশ্ন করিল, এবার তাহলে তুই ছেড়ে দিলি? সতীশ বলিল, আমি কি কোনোদিন ধরেছিলাম যে আজ ছেড়ে দেব? আমি কোনোদিন ধরিনি উপিন্দা, লেখাপড়া আমাকে ধরেছিল। এবারে আমি আত্মরক্ষা করব, এমন দেশে গিয়ে বাস করব যেখানে পাঠশালাটি পর্যন্ত নেই। উপেন্দ্র বলিল, কিন্তু কিছু করা তো দরকার, মানুষ একেবারে চুপ করে থাকতেও পারে না, পারা উচিতও নয়। সতীশ বলিল, না, চুপ করে থাকবো না। এলাহাবাদ থেকে একটা নতুন মতলব পেয়ে এসেছি, একবার ভালো করে চেষ্টা করে দেখব সেটার কি করতে পারি। বিস্তারিত বিবরণের আশায় সকলে তাহার মুখপানে চাহিয়া আছে দেখিয়া সে সলজ্জ হাস্যে বলিল, আমাদের গায়ে যেমন ম্যালেরিয়া তেমনি ওলা ওঠা। 7-5টা গ্রামের মধ্যে সময়ে হয়তো একজনও ডাক্তার পাওয়া যায় না। আমি সেইখানে গিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা শুরু করে দেব। আমার মা তার মৃত্যুর পূর্বে আমাকে 1000 কয়েক টাকা দিয়ে গিয়েছিলেন, সে টাকা আমার কাছেই আছে। ওই দিয়ে আমাদের দেশের বাড়ির বৈঠকখানা ঘরে ডিসপেন্সারি খুলে দেব। তুমি হেসো না উপিন্দা, তুমি নিশ্চয়ই দেখো আমি করব এটা। বাবাকেও সম্মত করেছি, তাকে বলেছি মাসখানেক পরেই কলকাতা গিয়ে হোমিওপ্যাথি স্কুলে ভর্তি হয়ে যাব। উপেন্দ্র জিজ্ঞাসা করিলেন, মাসখানেক পরে কেন? সতীশ বলিল, একটু কাজ আছে। দক্ষিণপাড়া নবনাট্য সমাজ ভেঙে একটা ফ্যাকড়া বার হয়ে গেছে। আমাদের বিপিনবাবু হয়েছেন ওই দলের কর্তা। টেলিগ্রাফের উপর টেলিগ্রাফ করে তিনিই আমাকে এনেছেন। আমি কথা দিয়েছি তাদের কনসার্ট পার্টি ঠিক করে দিয়ে তবে অন্য কাজে হাত দেব। শুনিয়া সকলে হো হো করিয়া হাসিয়া উঠিল। সতীশও হাসিতে লাগিল। কিছুক্ষণে উচ্চ হাসি মৃদু হইয়া আসিলে সতীশ বলিল, একটা বাঁশির অভাব হয়েছে, সেই জন্যই আজ দিবাকরের কাছে এসেছিলাম। যদি থিয়েটারের রাতটায় আমাকে উদ্ধার করে দেয় তো আর বেশি ছুটোছুটি করে বেড়াতে হয় না। উপেন্দ্র জিজ্ঞাসা করিলেন, কি বলে ও? সতীশ বলিল, আর কি বলবে, পরীক্ষা সন্নিকট, এটা আমার মাথাতে ঢোকে না উপিন্দা। 2 বৎসরের পড়াশোনার পরীক্ষা কেমন করে লোকের একটা রাতের অবহেলায় নষ্ট হয়ে যায়। আমি বলি, যাদের সত্যিই যায় তাদের যাওয়াই উচিত। এমন পাশ করার মর্যাদা যাদের কাছে থাকে থাক, আমার কাছে তো নেই। তুমি রাগ করতে পারবে না উপিন্দা, আমি তোমাকে যত জানি এরা তার শিখিও জানেন না। জিমন্যাস্টিকের আঁকড়া থেকে ফুটবল ক্রিকেটে চিরদিন তোমার শাক রেডি করে সঙ্গে সঙ্গে ফিরে অনেক দিন অনেক রকমেই তোমার সময় নষ্ট হতে দেখেছি। অনেকগুলো পরীক্ষা দিতেও দেখলাম, সেগুলো রীতিমতো স্কলারশিপ নিয়ে পাশ করতেও দেখলাম, কিন্তু কোনোদিন তোমাকে তো এক্সামিনের দোহাইয়ে পারতে শুনলাম না। উপেন্দ্র কথাটা চাপা দিবার জন্য বলিলেন, আমি যে বাঁশি বাজাতে জানি নে সতীশ। সতীশ বলিল, আমিও অনেক সময়ে ওই কথাই ভাবি, সংসারের এই জিনিসটা কেন যে তুমি জানলে না, আমার ভারী আশ্চর্য বোধ হয়। কিন্তু সে কথা যাক, তোমাদের দুপুর রোদের কমিটি কিসের? শীতের রৌদ্র পিঠে করিয়া মাথায় র্যাপার জড়াইয়া ইহাদের এই বৈঠকটি দিব্যি জমিয়া উঠিয়াছিল। বেলা যে এত বাড়িয়া উঠিয়াছে তাহা কেউই নজর করে নাই। সতীশের কথায় বেলার দিকে চাহিয়া সকলেই এককালে নিশ্চিন্ত হইয়া দাঁড়াইয়া উঠিল। সভাভঙ্গের মুখে ভূপতি জিজ্ঞাসা করিল, উপেন্দ্রবাবু, তাহলে? উপেন্দ্র বলিলেন, আমি তো বলেছি আমার আপত্তি নেই, তবে তোমাদের স্বামীজির উদ্দেশ্যটা যদি পূর্বাহ্নে একটু জানা যেত তো ভারী স্বস্তি পেতাম। নিতান্ত বোকার মতো কোথাও যেতে বাদ ঠেকে। ভূপতি কহিল, কিন্তু কোনো কথাই তিনি বলিলেন না, বরং এমনও বললেন, যাহা জটিল ও দুর্বোধ্য তাহা বিশদভাবে পরিষ্কার করিয়া বুঝাইয়া বলিবার সময় ও সুবিধা না হওয়া পর্যন্ত একেবারে না বলাই ভালো। ইহাতে অধিকাংশ সময়ে সুফলের পরিবর্তে কুফলই ফলে। চলিতে চলিতে কথা হইতেছিল, এতক্ষণে সকলেই বাহির হইয়া রাস্তার একাধারে আসিয়া দাঁড়াইল। সতীশ ধরিয়া বসিল, ব্যাপারটা কি উপেন্দা? উপেন্দ্রকে বাধা দিয়া ভূপতি কহিল, সতীশবাবু, আপনাকেও চাঁদার খাতায় সই করতে হবে। কেন? এখন আমরা ঠিক করে বলতে পারবো না। পরশু অপরাহ্নে কলেজের হলে স্বামীজি নিজেই বুঝিয়ে বলবেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।